নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মনের ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। চা তোলা আমার হয়ে গেছে, এক ঝুড়ি চা তুলেছি, এগুলো কারখানা দিয়ে আসবো, তাই আমি যাচ্ছি। গতকাল সারাদিনই মেঘলা থাকায় কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, কিন্তু আজকে ভোর ভোর উঠেই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। টিনটিনের বাবা এসে গেছে কাঞ্চনজঙ্ঘা দেখতে। টিনটিন এক্ষুনি উঠলো, আর কাঞ্চনজঙ্ঘা দেখছে ওরা ব্যালকনিতে বসে বসে। সকাল সকাল উঠে শ্বেত শুভ্র তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা সত্যিই যেন আনন্দে ভরে উঠল। আহা, কি অপরূপ দৃশ্য! জন্ম জন্মান্তরেও এ দৃশ্য ভুলিবার নয়। ভালো লাগছে। টিনটিন এখন আলিশি কাটেনি, ওর রুম থেকেও শুয়ে শুয়ে দেখছিল কাঞ্চনজঙ্ঘা। আমরা সবাই বাইরে বলে চলে এসেছি। এটা কি টিনটিন? কাঞ্চনজঙ্ঘা। কানুদা কানুদা। গতকাল পেলিংয়ে সাইট সিইং এর সময় বেশিরভাগ সময় মেঘলা ছিল, সুতরাং আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তাই সারাদিনই মনটা একটু দুঃখ দুঃখ ছিল, কিন্তু আজকে সকালবেলায় এত সুন্দর অপরূপ দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠায় আমরা সত্যিই আনন্দিত। চলুন তবে আপনারাও আমাদের সাথে মানুষ চোখে দেখে নিন তুষারধবল কাঞ্চনজঙ্ঘার এই নৈসর্গিক দৃশ্য। কালকে আমরা এসেছিলাম পেলিং, আজকে আমাদের পেলিং এর দ্বিতীয় দিন। কালকে ফগে ওয়েদার থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি, কিন্তু আজকে সকালে উঠেই ভালো করা দৃশ্য। ওই দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অসাধারণ দৃশ্য। পেলিং থেকে যত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় আর কোথাও থেকে সেরকম দেখা যায় না। এই জন্যই তো সবাই পেলিং এ ছুটে আসে এত টাকা খরচা করে। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে চেক আউট করে রাবাংলার উদ্দেশ্যে। আমাদের প্রাথমিকভাবে সকাল 7টার সময় যাত্রা শুরু করবার প্ল্যান ছিল, কিন্তু সকালবেলার কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সুন্দর দৃশ্যে আমরা এতটাই আবদ্ধ হয়ে গেলাম যে আমরা 8টার সময় যাত্রা শুরু করলাম। আমাদের আগের পর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে আমরা কি ধরনের রাস্তার মধ্য দিয়ে পেলিংয়ে সাইট সিইং করেছি। তো আজকে আমরা যাব পেলিং থেকে প্রথমে রাবাংলার বুদ্ধ পার্ক ঘোরার পর সেখান থেকে যাব নামচি চারধাম, এবং নামচি চারধাম যাওয়ার পথে আমরা দেখে নেব টেমি টি গার্ডেন। তো চলুন আপনাদের পুরো পথটাই ভিডিওর মাধ্যমে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা নিজেদের গাড়ি করে যদি পেলিং থেকে রাবাংলা যেতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। এই হলো রাস্তার কন্ডিশন। পেলিং থেকে যাত্রা শুরুর পরেই রাস্তাটি মোটামুটি ভালো, তবে কিছু কিছু জায়গায় খারাপ প্যাচ রয়েছে। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সরু, বাঁদিকে জল সরবার জন্য ড্রেন এবং ডান দিকে গার্ডরেল দেওয়া। আস্তে আস্তে আমরা পেলিংয়ের গ্রামীণ অঞ্চলের মধ্য দিয়ে যাত্রা করতে লাগলাম এবং রাস্তার কন্ডিশন আগের থেকে কিছুটা খারাপ হয়ে গেল।
সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছিলেন সেই গাড়িটা এখানকার একমাত্র রাজনৈতিক দল SKM তথা সিকিম ক্রান্তিকারী মোর্চার কিছু দূর এগোনোর পরই গুগল ম্যাপে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে। रावंगला किस तरफ? रावंगला 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 रावंग इस रास्ते से। বাঁ দিকের রাস্তাটি অত্যন্ত ন্যারো হওয়ায় আমাদের একটু সন্দেহ হলো। আপনারা যদি এরকম গুগল ম্যাপের ভরসায় এক স্থান থেকে অন্য স্থানে পাহাড়ি অঞ্চলে ট্রাভেল করে থাকেন, তবে আপনাদের যে সমস্ত রাস্তার টার্নে সন্দেহ হবে আপনারা অবশ্যই স্থানীয়দের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নেবেন। আমরাও যেমন স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে মেন রাস্তা ধরে গেলেই যাত্রাটা অত্যন্ত সুখকর হবে। কিছু দূর যাওয়ার পরই আস্তে আস্তে রাস্তার কন্ডিশন আরও খারাপ হতে লাগলো। এই যে দেখতে পাচ্ছেন এখন রাস্তাটি, এই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় এবং রাস্তা অত্যন্ত ন্যারো, কিন্তু চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। আপনাদের সুবিধার্থে আমরা রাস্তার ম্যাক্সিমাম অংশই ভিডিওতে এনেছি এবং কোনো অংশ স্কিপ না করে আমরা ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে সম্পূর্ণ রাস্তাটি আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করেছি। এখন হলো বসন্তকাল, শুকনো আবহাওয়া, রাস্তায় তাই জলীয় অংশ নেই বললেই চলে, সম্পূর্ণ ধুলো, চারিদিকে ধুলো। তাই যে সমস্ত জায়গায় রাস্তা একটু খারাপ সেখানে আপনাকে গাড়ির কাঁচ তুলেই চালাতে হবে, কিচ্ছু করার নেই, না হলে গাড়ি পুরো ধুলোয় ভরে যাবে। এই শুকনো সময় আসলে পাহাড়ি অঞ্চলে ড্রাইভ করার এই একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে এই ন্যারো পাহাড়ি রোডে শুকনোর সময় ট্রাভেল করা বাঞ্ছনীয়, কারণ যারা আমরা সমতলে ড্রাইভ করি তাদের পক্ষে পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে ড্রাইভ করা অত্যন্ত রিস্কি হতে পারে। এই যে দেখছেন রাস্তার এই অংশটি, এটি রাস্তা খুব একটা ভালো না। আমরা এখন রাবাংলা থেকে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার দূরে রয়েছি। আমাদের এবারে সিকিমের ট্যুরের সবথেকে টাফেস্ট রোড হলো এই পেলিং থেকে রাবাংলা যাওয়ার পথটি। আমরা এর আগে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে বা ইউটিউব থেকে রোড কন্ডিশন যেমনটা দেখেছি, সেক্ষেত্রে এই পেলিং থেকে রাবাংলার এই পথটি সবথেকে চ্যালেঞ্জের বলে মনে হয়েছে। তো চলুন আপনাদের সাথে আমরা শেয়ার করছি যে আমরা কিরকম রাস্তা সত্যি সত্যি পেয়েছিলাম। এখন রাস্তাটা অনেকটাই ভালো মনে হচ্ছে যেন এবার খারাপ রাস্তার বাধা আমরা ফাইনালি কাটিয়ে উঠলাম, কিন্তু না, আমাদের সেই ভুল ভেঙে গেল কিছুক্ষণ পরেই। কিছুক্ষণ পরেই আমরা এই রকম একটি রাস্তার সম্মুখীন হলাম। এটাকে রাস্তা বললে ভুল বলা হবে, এখানে রাস্তা বলতে সত্যিই কিছু নেই। ভগবানের অশেষ কৃপা যে এই সময়টা বসন্তকাল, শুকনো সময়। এখানে রাস্তায় পিচ পাথর তো কিছুই নেই, সমস্ত অংশই মাটি। সুতরাং একটু বর্ষা হলেই
এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার হবে। এখন শুকনো থাকায় অত্যন্ত সন্তর্পণে আমরা এই জায়গা থেকে পার হয়ে গেলাম। শিলিগুড়ি থেকে আপনার পেলিং আসতে সেরকম টাফ কন্ডিশন নাও হতে পারে। পেলিং সাইট সিইংয়ে অল্প স্বল্প চ্যালেঞ্জেস আপনার সামনে আসবে, কিন্তু পেলিং থেকে যদি আপনি রাবাংলা আসেন তবে অবশ্যই আমাদের এই ভিডিওটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করে নিন, কারণ এই পথটি আপনার আসল হিল ড্রাইভের এক্সাম নেবে। পেলিং থেকে রাবাংলা এই সমগ্র যাত্রাপথটি ৪৫ থেকে ৪৬ কিলোমিটার ডিস্টেন্সের। তার মধ্যে ম্যাক্সিমাম পথই অত্যন্ত খারাপ, এবং সেই খারাপ রাস্তাগুলো যে প্রকৃত কতটা খারাপ সেটা চলুন আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন লাগেজ যতটা সম্ভব কম রাখার, এবং গাড়িতে লোক সংখ্যা যত কম থাকবে আপনার পক্ষে তত অ্যাডভান্টেজ হবে। আমরা এখন রাবাংলা থেকে মোটামুটি ১৫ কিলোমিটার দূরে রয়েছি। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলেছি আমরা রাবাংলার দিকে, এবং আশায় আশায় বসে আছি কখন এই খারাপ রাস্তার যন্ত্রণা পার হয়ে ভালো রাস্তার মুখ দেখব। গ্রামীণ মেঠো পথের মতো পথ ধরে কিছু দূর যাওয়ার পরই গুগল ম্যাপে আমাদের রাইট টার্ন নিতে বলল। রাইট টার্ন নিয়ে রাস্তার কন্ডিশন দেখে আমাদের একটু দ্বিধা হচ্ছিল যে আদৌ এই ডিরেকশনটি ঠিক ডিরেকশন কিনা। যাই হোক, মনে সাহস নিয়ে আমরা গুগল বাবাজির দেখানো পথেই এগিয়ে চললাম। আমরা এখন যাচ্ছি রাবাংলার দিকে, পথে আছি রাবাংলা, আর এখান থেকে আর ১৫ কিলোমিটার দেখাচ্ছে। এখন আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় এখানে ব্রেকফাস্ট করার জন্য। ইয়াংসাংখিম ফাস্ট ফুড। রাস্তা তো মারাত্মক লেভেলের খারাপ, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, হাইওয়ে হবে পেলিং থেকে রাবাংলা অবধি। ভিডিওতে দেখতে পারবেন রাস্তাটা, কিন্তু সিনিক বিউটি অত্যন্ত সুন্দর। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আর মোটামুটি ৪০-৫০ মিনিট লাগবে এখান থেকে। আমরা এখানে ব্রেকফাস্ট করার পরে আবার স্টার্ট করব। এই যে পাহাড়ি কমলা লেবু দেখতে পাচ্ছেন, এগুলো এখানকার স্থানীয়। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর তবে যারা গাড়ি নিয়ে আসতে চান কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে, আমি বলবো যে নিজের ড্রাইভিং স্কিলের ওপর যথেষ্ট ভরসা না থাকলে ভুলেও এখানে গাড়ি নিয়ে আসবেন না। আর গাড়ি যারা সমতলে ড্রাইভ করি তাদের ক্ষেত্রে একটু পাওয়ারফুল গাড়ি হলে, মানে ১২০০ সিসি বা তার থেকে বেশি হলে বেটার হয়। এখানকার লোকেরা ৮০০ সিসির গাড়ি নিয়েও এখানে চালিয়ে দিচ্ছে, কিন্তু সেটা সমতলে ড্রাইভারদের পক্ষে সম্ভব নয়। তো ঠিক আছে, দেখতে থাকুন, রাস্তাও দেখতে পাবেন কিভাবে আসবেন। ওকে, টাটা। পেলিং থেকে প্রায় ২ ঘন্টা ড্রাইভ করার পর আমাদের খুবই খিদে পেয়ে যায়।
তাই আমরা পাহাড়ের কোলে একটি ছোট্ট রেস্তোরাঁয় কিছু ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়ালাম এবং সেখান থেকে গরম গরম মোমো খেয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম রাবাংলার উদ্দেশ্যে। আর শুরু করতেই এক ভয়ঙ্কর রাস্তার সম্মুখীন হলাম। এখানে এই যে দেখছেন রাস্তাটা, ডান দিকে পাহাড় পুরো ধসে গেছে, আর রাস্তা বলতে কিচ্ছু নেই, পুরো ধুলোয় ভর্তি। আদৌ যে এখানে পিচ আছে না পাথর আছে কিছুই বোঝা যাচ্ছে না, শুধুমাত্র ধুলো আর ধুলো। আর এমতো সময় গাড়ি গেল আটকে, ফুল থ্রটলেও গাড়ি আর উঠছে না। এদিকে আমরা তো পড়ে গেলাম চরম টেনশনে। সামনে বা পিছনে কোনো যদি গাড়ি থাকে তাদের কি করে পাস দেব সেই ভেবেই আমরা অতিষ্ঠ। আমরা গাড়িতে 5 জন ছিলাম, 2-3 জন লোককে আমরা গাড়ি থেকে নামিয়ে দিলাম। গাড়িটা একটু হালকা হতেই ফুল থ্রটল দিয়ে চেষ্টা করলাম গাড়িটাকে তোলবার জন্য, কিন্তু না, অসমর্থ। গাড়িতে ফুল থ্রটল দিলেও গাড়ির চাকা স্কিড করছে। ভাবুন, এটা পুরো শুকনো সময়, না আছে কাদা না আছে জল, ধুলোর এতটাই আস্তরণ যে চাকা গ্রিপ করতে পারছে না। শেষ পর্যন্ত গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিতে বাধ্য হলাম। এখন গাড়িতে শুধুমাত্র আমি একা ড্রাইভার। ফাঁকা গাড়ি নিয়ে আবার চেষ্টা করছি ওঠার জন্য। গাড়িটা কিছুটা এগোবার চেষ্টা করলো বটে, কিন্তু আবার পিছলে পিছলে নিচে নেমে আসছে। ভিডিওতে হয়তো রাস্তাটা দেখে আপনাদের অতটা খাড়াই বলে মনে হচ্ছে না, কিন্তু নয়, রাস্তাটা যথেষ্ট খাড়া। ভিডিওতে বা ছবিতে রাস্তার ইনক্লিনেশন অতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে রাস্তাটা ভালোই খাড়াই। শেষ পর্যন্ত 2 জন মিলে ফাঁকা গাড়ি ঠেলার ফলে এবং ফুল থ্রটল দিয়ে খুব চেষ্টা করে আমরা গাড়ি নিয়ে এই বিপজ্জনক জায়গাটা পার হতে সমর্থ হলাম। राबांगला जाने का इधर से जा सकता है? আজকের দিনের আমাদের এই যে ভয়াবহ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা সারা জীবনেও ভুলব না। বিশেষ করে যারা ড্রাইভিং করতে ভালোবাসেন, আমার মতো লোকজন, তাদের ক্ষেত্রে এটা তো এক অম্লমধুর অভিজ্ঞতা। এই জায়গাটা নিজের ক্ষমতায় পার করতে পেরে গর্ব যেমন হচ্ছে, তেমনি এই জায়গায় যখন আটকে গেছিলাম একটু ভয় যে পাইনি তা বলবো না। তবে ভাগ্য ভালো যে ধুলোর পরিবর্তে এখানে কাদামাটি ছিল না। যদি এখানে বর্ষার সময় এই রাস্তা দিয়ে পার হন, তবে আপনি যত ভালোই ড্রাইভার হন না কেন, আপনার পক্ষে সম্ভব নয়। যাই হোক, ভগবানের অশেষ কৃপা, এই রাস্তাটুকু পার হওয়ার পরই আমরা চওড়া এবং খুব ভালো রাস্তা পেলাম। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে পেলিং থেকে রাবাংলা পুরোটাই এরকম চওড়া হাইওয়ে হবে, তার জন্য কাজ চলছে। সেটা আপনারা পুরো রাস্তা আস্তে আস্তেই দেখে বুঝেছেন হয়তো। তাই রাস্তার বিভিন্ন জায়গায় ডাইভারশনও রয়েছে। আপনারা যদি 1 থেকে 2 বছর পরে এখানে আসেন, তাহলে হয়তো আর এই ধরনের টাফ রোডের মধ্য দিয়ে আপনাদের আর যাত্রা করতে হবে না। আমরা এখন রাবাংলা ঢুকছি। পেলিং থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 7:30টার দিকে, আর এখন 11:30টা বাজতে যাচ্ছে। 45 কিলোমিটার রাস্তা, প্রায় 4 ঘন্টা লেগে গেল। রাস্তা বলতে গেলে কিছুই নেই,
45 কিলোমিটারের মধ্যে আপনার 40 কিলোমিটার কোনো রাস্তা নেই, গরুর গাড়ি চলার মতো রাস্তা, আর 5 কিলোমিটার ভালো রাস্তা। এক জায়গায় তো গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলে তুলতে হয়েছে। লোড গাড়ি যদি নিয়ে আসেন তাহলে যদি শুকনো থাকে তাহলে গাড়ি নিজে তুলতে পারবেন সবাইকে নামিয়ে দিয়ে ঠেলে ঠুলে, আর যদি বৃষ্টি হয় বা ভিজে থাকে তাহলে যত ভালোই ড্রাইভার হন আপনার পক্ষে সম্ভব না। তো সেই বুঝেই পেলিং থেকে রাবাংলা আসবেন, আর যদি আগে রাবাংলা ঘুরতে পারেন সেটা বেটার হবে এই রাস্তাটায় না আসে। আমরা এখন ঢুকে গেছি রাবাংলা শহরে। এর আগে আমরা ইউটিউবে যত ভিডিও দেখেছিলাম প্রত্যেকেই ওই আমরা যে জায়গায় আটকে গেছিলাম সেখানে আটকে গেছিল, এবং জলকাদা থাকায় অনেকেই তো এখানকার লোকাল ড্রাইভার দিয়ে গাড়ি তুলতে হয়েছে। আমরা তো সেক্ষেত্রে একটু ভাগ্যবানই বটে। যাই হোক, 45 কিলোমিটারের পেলিং রাবাংলার দীর্ঘ পথ আসতে প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল। এই 45 কিলোমিটারের মধ্যে প্রায় 40 কিলোমিটার রাস্তাই অত্যন্ত বাজে, শেষের 5 কিলোমিটার রাস্তা খুবই ভালো। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি বুদ্ধ পার্কের। চলুন তবে বুদ্ধ পার্কটা ঘুরে নেওয়া যাক। এই হলো বুদ্ধ পার্কের পার্কিং। এখানে অত্যন্ত প্রশস্ত এবং সিকিউর পার্কিং এরিয়া রয়েছে। বুদ্ধ পার্কের পার্কিং এরিয়ায় আমাদের গাড়িটি পার্ক করবার পর আমরা এগিয়ে চললাম বুদ্ধ পার্কের দিকে। এন্ট্রি গেট থেকে টিকিট কেটে আমরা এন্ট্রি নিলাম বুদ্ধ পার্কে, এবং যে দৃশ্যের সাক্ষী আমরা হলাম তা এক কথায় নৈসর্গিক। আপনারা সেটা এই স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ। সামনে দেখা যাচ্ছে সুদূর বিস্তৃত পর্বতমালা আর নীল আকাশ, তার মাঝখানে বিশাল বড় বুদ্ধ মূর্তি এক শান্ত সৌম্য পরিবেশের উদ্ভাবন ঘটিয়েছে। ফাইনালি আমরা রাবাংলা পৌঁছে গেছি। রাস্তা তো ছিল মারাত্মক রাস্তা, কিন্তু রাবাংলা এসে এত সুন্দর লাগছে, মনটা ভালো হয়ে গেছে, কষ্টটা পুরো কমে গেছে। কষ্টে পরিণত হয়েছে। এই দেখুন বুদ্ধদেবের মূর্তি, পাহাড়ের কোলে এত শান্ত পরিবেশে বিশাল বুদ্ধ মূর্তি, পুরো ছিমছাম দারুণ জায়গা। অবশ্যই আসবেন এখানে রাবাংলা। আসতে একটু কষ্ট, কিন্তু কষ্টটা সার্থক হবে। ফাইনালি আমরা রাবাংলাতে চলে এসেছি। উতরাই পথ পেরিয়ে, চড়াই উতরাই পথ পেরিয়ে। এখানে বুদ্ধদেবের একটা বড় মূর্তি রয়েছে, এই যে, আর এই পিছনে বুদ্ধদেব শুয়ে রয়েছে। এই বুদ্ধদেব শুয়ে রয়েছে, আর এখানটায় বুদ্ধদেব রয়েছে। নেহা কেমন লেগেছে? দারুণ। টিনটিন কেমন লেগেছে তোমার? একটু বলে দাও কেমন লেগেছে। হ্যাঁ ঠিক আছে, চলুন তাহলে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। টিনটিন এখানে একা একা বসে আছে, অনেকটা রাস্তা এসছে তো তাই। চলো টিনটিন, এবার আমরা নিচে যাব। পেলিং থেকে রাবাংলা আসার যেই টাফ রোড আর তার যে জার্নি, তার জন্য যে কষ্ট, সেই সমস্ত কিছু আপনি ভুলে যাবেন এই রাবাংলা আসার পর। রাবাংলার যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার যে মোহময় রূপ, তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আমরা আস্তে আস্তে এখন এগিয়ে চলেছি বুদ্ধ মূর্তির কাছে।
বুদ্ধ মূর্তির কাছে যাওয়ার পথে আছে বিশাল ফোয়ারা। এই ফোয়ারা থেকে জল ছড়িয়ে পড়েছে বুদ্ধ মূর্তির সামনে। দেখে যেন মনে হচ্ছে ভগবান বুদ্ধকে এই জলের তর্পণ করা হচ্ছে। সে এক অসাধারণ সুন্দর দৃশ্য। এই রাবাংলা বুদ্ধ পার্কটি অত্যন্ত বড় জায়গা। এই পুরো এরিয়াটি সঙ্গে বাচ্চা এবং বৃদ্ধ থাকলে হেঁটে হেঁটে দেখা কষ্টকর হতে পারে, তবে চিন্তা নেই। সমগ্র রাবাংলা বুদ্ধ পার্কটি আপনাদের ঘুরে দেখার জন্য এখানে এই যে দেখছেন এই ইলেকট্রিক কারগুলোর ব্যবস্থা রয়েছে। আপনারা এই এন্ট্রি গেট থেকেই এই ইলেকট্রিক কারগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ইলেকট্রিক গাড়ি করেও এই বুদ্ধ পার্ক ঘুরে দেখতে পারেন। সম্পূর্ণ বুদ্ধ পার্কটা এরা ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর যদি পায়ে হেঁটে দেখতে পারেন সেটা তো খুবই ভালো কথা। সমগ্র বুদ্ধ পার্কটা আমরা পায়ে হেঁটেই ঘুরে দেখলাম। তারপর অত্যন্ত খিদে পেয়ে গেল, তাই আমরা এখন চলে আসলাম বুদ্ধ পার্কের এন্ট্রি গেটের কাছে কিছু মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে। রাবাংলা বুদ্ধ পার্কের এন্ট্রি গেটে বিশাল প্রশস্ত ফুটবল খেলার মাঠের থেকেও বড় জায়গা রয়েছে। তার উল্টো দিকেই আপনারা বিভিন্ন ভেজ এবং নন ভেজ জৈন রেস্টুরেন্ট এবং হোটেল পেয়ে যাবেন। আমরা যেমন এই যে জয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে দুপুরের লাঞ্চ সেরেছিলাম। বুদ্ধ পার্ক দেখে সেখানেই লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি রাবাংলা থেকে টেমি টি গার্ডেনের দিকে। রাস্তা অত্যন্ত ভালো। এই টেমি টি গার্ডেন এবং তৎসংলগ্ন এলাকায় রাস্তা হচ্ছে সমগ্র সিকিমের মধ্যে সবথেকে ভালো রাস্তা। তবে ইউটিউব ভিডিওতে আমরা আগে যে সমস্ত রাস্তা দেখেছিলাম সেই রাস্তাগুলো এখন আমরা এসে পৌঁছাইনি। এখন রাস্তা মোটামুটি ভালো এবং রাস্তা একটু সরু আছে। কিছু কিছু জায়গায় রাস্তা খুবই ন্যারো, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই যে যেমন দেখছেন রাস্তার এই অংশটি, এই অংশটা কিন্তু খুব সাবধানে পার হতে হবে। এই অংশ দিয়ে এক সময় কেবলমাত্র একটি ভেহিকেলই যেতে পারে। তাই আপনারা এই রাস্তাটা যদি নিজে ড্রাইভ করে পার হন তবে অবশ্যই সম্পূর্ণ পথেই হর্ন দিতে দিতে যাবেন, কারণ বাই চান্স যদি দুটো গাড়ি এই রাস্তায় ঢুকে পড়ে তাহলে পাস করা অত্যন্ত মুশকিল। একটা কোনো গাড়িকে ব্যাক করে অনেক দূর যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে যদি ব্যাক করতে হয়, সমতলের ড্রাইভারের ক্ষেত্রে এই সংকীর্ণ রাস্তায় গাড়ি দীর্ঘ পথ ব্যাকে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন এবং পরিশ্রমসাধ্য। তাই এই পথটি একটু বুঝে শুনে পার হবেন। এখন আমরা এসে গেছি দামথাং বাজারে। এই দামথাং বাজার থেকেই দুটি রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এই জায়গাটা আপনারা একটু ভালো করে মার্ক করে রাখবেন। এই যে ডান দিকে গেলেই আপনারা চলে যাবেন গ্যাংটক। আমরা যাব বাঁ দিকে, কারণ আমরা নামচি এবং টেমি টি গার্ডেন যাব।
যারা গ্যাংটক যেতে চান তারা এই ডান দিকের টার্নটি ইউজ করবেন। বাঁ দিকে টার্ন নিতেই সেই আকাঙ্ক্ষিত রাস্তার দেখা পেলাম আমরা। অসাধারণ সুন্দর রাস্তা। কিছু দূর এগোতেই দুদিকে বিশাল পাইন বনের দেখা পেলাম, আর তার মধ্য দিয়ে টারম্যাকের অত্যন্ত চওড়া রাস্তা। আমরা এখন রাবাংলো থেকে টেমিটি গার্ডেনের দিকে যাচ্ছি। রাবাংলা থেকে টেমিটি গার্ডেন যাওয়ার রাস্তা কিছুটা মোটামুটি, আর বাকিটুকু তো দারুণ। সমস্ত সিকিমের মধ্যে সব থেকে সেরা রাস্তা হচ্ছে এই টেমিটি গার্ডেন যাওয়ার রাস্তা, রাবাংলা থেকে টেমিটি গার্ডেন। যারা বাইক রাইড করে বা ড্রাইভ এনজয় করতে চায় তারা সিকিমে আসলে এই স্পটটা যেন না মিস করেন। অত্যন্ত সুন্দর রাস্তা। আমাদের সমতলে এরকম রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর। বিশাল চওড়া রাস্তা। আমরা শিলিগুড়ি থেকে প্রায় 2-3 দিন পাহাড়ে রয়েছি আসার পর থেকে এত সুন্দর রাস্তাই প্রথম দেখলাম। তবে এত খারাপ রাস্তায় চালিয়ে আসার পরে এত সুন্দর রাস্তা পেলে একটু লোভটা সামলানো দুষ্কর হয়ে যায়, সুতরাং কেয়ারফুলি চালাতে হবে। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই সিকিমের নামচি এবং টেমিটি গার্ডেনের এই যে রাস্তাগুলো একদম যেন স্বর্গরাজ্য। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা বাইকে করে বা স্কুটি করেও এই পাহাড়ে ভ্রমণ করতে আসেন তারা কিন্তু কোনোভাবেই এই টেমিটি গার্ডেন এবং নামচি এই জায়গাগুলো মিস করবেন না, কারণ এখানকার এই সুন্দর রাস্তা দিয়ে বাইক রাইডিংয়ের বা ড্রাইভিংয়ের যে অসাধারণ এক্সপিরিয়েন্স তা আপনার ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থেকে যাবে। আর রাস্তার চারিদিকের যে সৌন্দর্য তা আপনাকে মুগ্ধ করবেই। দুদিকে পাইন বন আর তার পাশ দিয়ে এত সুন্দর রাস্তা, নীল আকাশ আর মৃদুমন্দ বাতাস। আর কিছু দূর এগোতেই বাঁদিক থেকে শুরু হয়ে গেল ঘন চায়ের বাগান। ঢাল বেয়ে বেয়ে যেন গালিচা পাতা রয়েছে। অত্যন্ত সুন্দর, ভাষা হারিয়ে যাচ্ছে বর্ণনা করতে। চা বাগান শুরু হতেই আমাদের জানিয়ে দিল প্রকৃতি যে আমরা টেমিটি গার্ডেনের কাছাকাছি রয়েছি। আপনাদের জানিয়ে রাখি যে এই টেমিটি গার্ডেন হল সিকিমের সবথেকে বড় টি এস্টেট। সিকিমে আমাদের যেমন দার্জিলিং চা বিখ্যাত, সিকিমে তেমনি টেমিটি বিখ্যাত। তাই আপনারা যদি টেমিটি গার্ডেনে আসেন এখানকার চা চেখে দেখতে এবং বাড়ির জন্য নিয়ে যেতে ভুলবেন না যেন। এখন আমরা চলে এসেছি টেমিটি গার্ডেনে। এটি হলো টেমিটি গার্ডেন। বাঁ দিকেই দেখতে পাচ্ছেন চায়ের বাগান, আর ডান দিকে হচ্ছে কার পার্কিং এর জায়গা। চলুন তবে আমাদের ক্যামেরায় আপনারা দেখে নিন টেমিটি গার্ডেনের অসাধারণ নৈসর্গিক দৃশ্য। আর রাস্তাটা চা বাগানের পাশ দিয়ে কি সুন্দর এঁকে বেঁকে গেছে। ঘোড়া দেখতে পাচ্ছেন, তাতে চড়ে আপনারা চা বাগান ঘুরে দেখতে পারেন। এখন আমরা চলে এসেছি টেমিটি গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন টেমিটি গার্ডেন। রাবাংলা থেকে ওই 40-50 মিনিট মতো টাইম লেগেছে। এই দেখুন, এই যে এখানে লেখা
আই লাভ টেমি। এইটা হচ্ছে টেমি টি গার্ডেনের এন্ট্রি গেট। অসাধারণ সুন্দর দৃশ্য, অসাধারণ। না আসলে অবশ্যই মিস করবেন। এখানে চায়ের ফ্যাক্টরিও আছে আর চায়ের বাগানও আছে। চায়ের ফ্যাক্টরিটাই নিচের দিকটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে চায়ের ফ্যাক্টরি, এই যে এখানে চায়ের ফ্যাক্টরি, আর এই হচ্ছে এখানে চায়ের বাগান। এই যে চায়ের বাগান। চলুন তবে বাগানের ভিতরে যাওয়া যাক। টেমি টি গার্ডেনে এসে মহিলারা এবং ছোট ছোট বাচ্চা মেয়েরা এবং ছেলেরাও চাইলে এখানকার পাহাড়ি পোশাক পরে গার্ডেনের মধ্যে ছবি তুলতে পারেন। চা বাগানে চা কর্মী হিসেবে ছবি তুলতে যারা চান তারা এই সুযোগ টেমি টি গার্ডেনে এলে একদমই মিস করবেন না। আমাদের সাথে যে মহিলারা ছিলেন তারা তো সবাই ছবি তোলার জন্য এই পোশাক পরে রেডি হয়ে গেলেন। তো চলুন আমরা এখন টেমি টি গার্ডেনটা ঘুরে দেখি। যে অপরূপ নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে পেলাম তা দেখে আমরা এক কথায় বাকরুদ্ধ। সকালবেলার যে কষ্টটা সেটা যেন সম্পূর্ণভাবে কোথায় গায়েব হয়ে গেছে। স্বর্গ তো আমরা নিজের চোখে কোনোদিনই দেখিনি, হয়তো দেখতেও পাবো না, সেটা এক কল্পনার জগৎ। কিন্তু বাস্তবে স্বর্গ বলে যদি কিছু থাকে তাহলে সেটা এটাই। আপনাদের সুবিধার্থে একটি কথা জানিয়ে রাখা ভালো, যদি আপনাদের পেলিং থেকে রাবাংলা আসার পথটি অত্যন্ত হেকটিক বলে মনে হয় তাহলে আপনারা রাবাংলা বুদ্ধ পার্কেও স্টে করতে পারেন। রাবাংলা বুদ্ধ পার্কের কাছেই অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে, তবে রাবাংলায় হোটেলের কস্টটি একটু বেশি। তবে রাবাংলা বুদ্ধ পার্কে সন্ধ্যের সময় লেজার শো এবং লাইট অ্যান্ড সাউন্ড শোতে রাবাংলা বুদ্ধ পার্কের যে রূপ সেটা আপনারা মিস করবেন যদি সেখানে রাত্রিবাস না করেন। তবে আপনারা সময় এবং খরচা বাঁচাতে চাইলে এবং একদিনে বেশি অংশ কভার করতে চাইলে আমাদের মতো আপনারা রাবাংলা থেকে টেমি টি গার্ডেন হয়ে নামচিতে গিয়ে স্টে করতে পারেন। তো আমাদের আজকের প্ল্যান হলো এটাই যে আমরা এখানে টেমি টি গার্ডেন দেখার পর যাব নামচি চারধামে। সেখানে গিয়ে আমরা প্রথমে হোটেল খুঁজব। ঘোরার পরে টেমি টি গার্ডেনের এন্ট্রি গেটের ঠিক উল্টো দিকে অনেকগুলো চায়ের দোকান আছে। এখানকার যে অরিজিনাল চা আপনারা টেস্ট করে দেখতে পারেন। ওই যে আমরা এখানে খাচ্ছি, সব বসে আছে। এখানে অনেকগুলোই দোকান রয়েছে। এবং হোটেল বুক করার পর সেখান থেকে আমরা যদি সময় থাকে তাহলে আজকে চারধামটা ঘুরে দেখব। তো আমরা এখন টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে পড়েছি নামচির উদ্দেশ্যে। রাস্তা সেই আগের মতোই সুন্দর। সকালবেলার সেই ভয়াবহ অভিজ্ঞতা এখন আর আমাদের
নেই বললেই চলে। এদিকে ঘড়িতে বেলা 3:30 বাজে। পাহাড়ি অঞ্চলে সন্ধে ঝুপ করে নামে, তাই সন্ধে নামার আগেই আমরা নামচিতে পৌঁছাবার চেষ্টা করছি। বেলা এখন 4:30 আর আমরা নামচি বাজারের দিকে ঢুকে পড়েছি। এই হলো নামচি বাজারের এন্ট্রি। নামচি বাজারে এন্ট্রি নিতেই দুদিকে বড় বড় বিল্ডিং, দোকানপাট শুরু হলো। এটি হলো নামচি বাজারের মেন বাজার এরিয়া। এখানেই সমস্ত দোকানপাট রয়েছে। এখানে আমরা একটি হোটেলের দাম জিজ্ঞেস করলাম এবং শক খেলাম। 3 থেকে 3,500 টাকা পার নাইট। এখানে স্থানীয়দের জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখান থেকে নামচি চারধামের দিকে এগোতে থাকলে অনেক হোটেলই পাওয়া যাবে এবং সেই হোটেলগুলো বাজেটের মধ্যেই থাকবে। তাই আমরা ওই সিগন্যাল থেকে ডান দিকে টার্ন নিয়ে নামচি চারধাম যাওয়ার রাস্তা ধরলাম। পড়ন্ত বিকেলের সূর্যের আলো দুদিক থেকে উঁকিঝুঁকি মারছে এবং আমরা এগিয়ে চলেছি নামচি চারধামের দিকে। মেন বাজার থেকে 2 কিলোমিটার মতো এগিয়ে যাওয়ার পরই বাঁদিকে অনেকগুলি হোটেল দেখতে পেলাম। হোটেল শায়ক হাং নামক একটি হোটেলে আমরা দরদাম করে রুম ঠিক করে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম চারধামের উদ্দেশ্যে। হোটেলের মালিকের কাছ থেকে জেনে নিলাম যে সন্ধে 7টা অবধি চারধাম খোলা থাকে এবং সেখানে সন্ধ্যা আরতি একটা অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার। তবে সন্ধেবেলা আমাদের পাহাড়ি অঞ্চলে ড্রাইভ করার কোনো অভিজ্ঞতাই নেই, তাই সামান্য একটু ভয় তো হচ্ছেই। তবে ভোলা মহেশ্বরের অশেষ কৃপা এবং তারই সাহসে সাহস জুগিয়ে এগিয়ে চললাম আমরা চারধামের উদ্দেশ্যে। নামচি চারধামটি নামচিতে অবস্থিত সবথেকে উঁচু পিকের ওপর অবস্থিত একটি মন্দির। এটা হলো ভগবান শিবের মন্দির। কিছু দূর এগোতেই আমরা বাঁদিকে দেখতে পেলাম গেরুয়া রঙের পতাকা দেওয়া রয়েছে এবং সেখানে ভগবান শিবের ছবিও রয়েছে। এই সারি সারি পতাকায় আমাদের আভাস দিল যে আমরা কাছেই এসে গেছি চারধামের। এই হলো নামচি চারধামের এন্ট্রি গেট। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে নামচি চারধামের গাড়ি পার্কিংয়ের জন্য আপনাদের গাড়ি প্রতি 50 টাকা দিতে হবে। এবং 2টো পার্কিং এখানে রয়েছে। ঢুকেই বাঁদিকে একটি পার্কিং রয়েছে, আর একটি পার্কিং সোজা গেলে একদম চারধামের টিকিট কাউন্টারের গেটের কাছে একটা পার্কিং রয়েছে। আমরা প্রথম পার্কিংটা অর্থাৎ বাঁদিকের পার্কিংয়ে গাড়ি রেখে এগিয়ে গেলাম। এই যে দেখছেন ডান দিকের এই অংশটা, এটা হচ্ছে আর একটা পার্কিং। আমরা এখন এসে গেছি চারধাম। নামচি বাজারে আমাদের একটু লেট হয়েছিল, ওখানে একটু হোটেল খুঁজছিলাম, কিন্তু এখানে গাড়ি নিয়ে আসলে হোটেল ভালো পাবেন না, পার্কিং করার জায়গা নেই, এত ঘিঞ্জি। তাই চারধাম আসার রাস্তায় এখান থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে একটা হোটেল আমরা বুক করে সেখানে লাগেজ রেখে তারপরে আমরা আসলাম। এই হচ্ছে পার্কিং চারধামের। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের মূর্তি, ওই যে দেখতে পাচ্ছেন। চলুন তবে ঘুরে দেখুন চারধাম। চলুন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়া যাক চারধামে। আমরা যখন চারধামে এন্ট্রি নিচ্ছি তখন
সূর্য প্রায় অস্ত যায়। লোকজন প্রায় সমস্ত কিছু দেখা কমপ্লিট করে বাড়ির পথে যাত্রা শুরু করেছে, আর আমরা সবে ঢুকছি। তবে সন্ধ্যা আরতি যারা দেখতে চান তাদের এই সময় আসলেই সুবিধা হবে। চারধামে ঢোকার এন্ট্রি পথেই কোনখানে কি মন্দির আছে তার সম্পূর্ণ রুট ডিরেকশন লেখা রয়েছে, আপনারা সেইটা দেখে গাইড হিসেবে ইউজ করতে পারেন। বিশাল পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে মৃদু মন্দ বাতাস বইছে, আর সেখানে এই বিশাল শিব মূর্তি আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে এবং আপনার মনে এক অপার শান্তি নিয়ে আসবে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে রাবাংলা বুদ্ধ পার্কের যে বুদ্ধ মূর্তিটা দেখেছিলেন, সেই বুদ্ধ মূর্তির ভিতরে বিশাল বড় হল ঘরে অনেক কিছু দেখার রয়েছে। যারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে ইন্টারেস্টেড বা ইতিহাস জানতে চান তারা অবশ্যই ওই হলটা ঘুরে দেখবেন। হলের ভিতর ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা সেটা দেখাতে পারিনি। ঠিক তেমনি এই নামচি চারধামে বিশাল শিব মূর্তির নিচের হল ঘরে ভগবান শিব এবং হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক কথা এবং চিত্র সেখানে চিত্রায়িত রয়েছে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এখানে একবার দর্শন করবেন। আজকে আমাদের সমস্ত দিনের অভিজ্ঞতা খারাপ ভালো মিশিয়ে রয়েছে, এক যেন রোলার কোস্টার রাইড। সন্ধেবেলা শুতে গেলাম কাঞ্চনজঙ্ঘা না দেখার দুঃখ নিয়ে, আর সকালবেলা উঠেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখে খুশি মনে বেরোতেই কিছু দূর আসার পর খারাপ রাস্তা মন খারাপ করে দিল, এবং সেই হেকটিক জার্নি পার হয়ে রাবাংলার অপরূপ সৌন্দর্য দেখে মন খুশিতে ভরে উঠল। তারপরে নামচি উদ্দেশ্যে যাত্রা করে টেমিটি গার্ডেনের রূপে মুগ্ধ হলাম, এবং টেমিটি গার্ডেনের চাতে গলা ভিজিয়ে আমরা পৌঁছে গেলাম নামচি চারধামে। সত্যি কথা বলতে এই নামচি চারধামে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবেই। সমস্ত গ্লানি চিন্তা সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যাবেন এখানে আসলে। নামচি চারধাম বলতে এখানে মূলত হিন্দুদের চারটি উল্লেখযোগ্য ধাম কেদারনাথ, বদ্রীনাথ, দ্বারকা এবং পুরীর জগন্নাথ ধাম, এই চারটি ধাম এখানে রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছে। সেজন্যই এই জায়গার নাম নামচি চারধাম। আমরা প্রত্যেকটা ধামের মন্দির এবং সেখানকার বিগ্রহগুলো দর্শন করলাম। এখন আমরা আছি পুরীর জগন্নাথ মন্দিরের কাছে। এটি হলো জগন্নাথ ধাম। আর সবশেষে আমরা পৌঁছে গেলাম কেদারনাথে। এই নামচি চারধাম দর্শনের মাধ্যমেই আমাদের সম্পূর্ণ সিকিম ভ্রমণ শেষ হলো। কালকে আমরা এখান থেকে শিলিগুড়ির দিকে রওনা হব। সমগ্র ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আগের পর্বগুলো দেখেননি তার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আপনারাও নিজেদের গাড়ি নিয়ে আমাদের দেওয়া রুট ডিরেকশন অনুযায়ী এবং আমাদের ভিডিওগুলো দেখে নিজেদের প্ল্যান সাজিয়ে সম্পূর্ণ সিকিম তথা এই পেলিং রাবাংলা নামচি টেমিটি গার্ডেন অর্থাৎ সাউথ এবং ওয়েস্ট সিকিম খুব সহজেই ভ্রমণ করে নিতে পারবেন। তো আর ভাবছেন কি, প্ল্যান রেডি করে বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে সিকিমের উদ্দেশ্যে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।